কি হয়েছে মা, কাঁদছো কেন? ভীত শঙ্কিত গলায় শায়লাকে জিজ্ঞেস করলো মৌনতা। শায়লা আহাজারি মিশ্রিত গলায় বললেন, রণকে কে যেন মেরে ফেলেছে রে মা, আমাদের রণ নাকি আর বেঁচে নেই। কথাটা শুনে মৌনতা স্তব্ধ হলো। তার পুরো পৃথিবী দুলে উঠল, শরীর ভারসাম্য হারালো, জীবন ঠেকল মূল্যহীন। গত রাতের সুখময় স্মৃতি কয়েক সেকেন্ড মস্তিষ্ক দাপিয়ে বেড়ালো। অতপর শরীরের ভার ছেড়ে দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল মৌন। চোখজোড়া বন্ধ করার আগে শুধু বিড়বিড় করে আওড়ালো, তোমার মেয়ে যে বিধবা হলো মা। জ্ঞান খোয়ালো মৌনতা। শায়লা মেয়ের কথা মানে বুঝে গেলেন মুহূর্তে। তার বুক আর একটু কাঁপল। মেয়ের সম্মুখ ভবিষ্যৎ জীবন্ত চিন্তা করে আহাজারি করে কাঁদতে আরম্ভ করলেন শায়লা। কোন পাপের শাস্তি দিলে গো মাবুদ, এই শোক কেমনে সইব? নিমিষের ব্যবধানে খবর ছড়িয়ে গেল পুরো গ্রাম, জেলা, উপজেলা। সাদনান মির্জা কাঁদতে কাঁদতে ছুটলেন খাল পাড়ে। আদনান মির্জা দৌড়ে এলেন বাড়িতে। সৌম্য রওনা দিল ঢাকা থেকে, সঙ্গে মঈন আর মাহির। রনর সিএনজি ড্রাইভার যখন কদমতলী বাস স্ট্যান্ডের কাছাকাছি এলো, তখন পুরো রাস্তা জুড়ে যানবাহন আর মানুষের ঢল। সকলেই দৌড়াচ্ছে, চোখে মুখে ভয় আর আতঙ্ক তাদের। রাস্তা জুড়ে জ্যাম লেগে গিয়েছে, গাড়িগুলো এক মুহূর্তের জন্য নড়ছে না। সিএনজি ড্রাইভার উৎসুক হয়ে একজন পথচারীকে জিজ্ঞেস করলো, ভাইজান এত জটলা কিসের, কি হয়েছে সামনে? মানুষটি হাঁপাতে হাঁপাতে বলল, দেওয়ান মির্জার মিলিটারি নাতিরে কে জানি ট্রাক চাপা দিয়ে জিপ গাড়ি সহ খালে ফালাই দিছে, মানুষটা নাকি মইরা গেছে। কথাটি বলেই ফাঁকা রাস্তা দিয়ে দৌড়ে চলে গেলেন মানুষটা। রনু লোকটার কথা শুনে থ হয়ে বসে রইল। মুখে রাটুকু ফুটল না, শুধু কানে বাজতে লাগলো, যেদিন আমি থাকবো না সেদিন বুঝবি কি হারিয়েছিস। থাকতে পাত্তা দিচ্ছিস না তো, সময় এলে বুঝবি। রনর স্বচ্ছ চোখে জলে ভেসে উঠল, চিৎকার দিয়ে কান্না পেল। চতুর মস্তিষ্ক আঙুলের নির্দেশ করে বলল, দেখ ওই নোমান শাহরিয়ার কতটা ভয়ঙ্কর, তোকে মারতে মরিয়া হয়ে উঠেছে সে, আর তুই মামুলি বিষয় মনে করে আঙুল চুষে যাচ্ছিস। প্রাণাধিক প্রিয় ব্যাচমেট, রুমমেট, বন্ধু আর ভাইয়ের মতো আপন মানুষটাকে হারিয়ে ফেললি হেয়ালি করে। সইতে পারবি এই যন্ত্রণার জ্বালা? রণ আর বসে থাকতে পারলো না। সে উদ্ভ্রান্তের ন্যায় নামলো সিএনজি থেকে, এরপর দৌড়ে চলতে লাগলো ব্রিজ বারের উদ্দেশ্যে। ঘটনা নিজ চোখে দেখা যায়। চোখের উপচে পড়া জল দুই হাতে মুছে রণ দৌড়াতে দৌড়াতে বলে উঠল, তো এইভাবে কাপুরুষা নেয় মরতে পারিস না তোর জয়। একজন ইন্টেলিজেন্স কমান্ডো মেজর রেহেন ধরাশয়ী মৃত্যু হাস্যকর। তুই এতটা বোকা নস। যদি তাই হয়ে থাকিস, তবে এত প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার ট্রেনিং সব বৃথা, সব। রণ দৌড়ে ব্রিজের কাছে এলো। ইতিমধ্যে মানুষের ঢল নেমেছে চারিধারে। মানুষের মাথা মানুষ খাচ্ছে। মির্জাবাড়ির লোকজন ব্রিজের রেলিং ধরে চিৎকার করে চলেছে। এমন সময় ধেয়ে এলো কালো রঙের গাড়ি। তা দেখে অভিজাত চললে নামলো নোমান। চোখে দামি কালো রোদ চশমা, ফর্সা মুখের গোলাপি ঠোঁটের প্রাপ্তির খুশির ঝিলিক। চোখ থেকে চশমাখানা নামিয়ে বুক পকেটে রেখে ভিড় ঠেলে আদনান মির্জার কাছে গিয়ে দাঁড়ালেন নোমান। অতপর আদনান মির্জাকে জড়িয়ে দুঃখী গলায় বলে উঠলেন, এভাবে কাঁদবেন না আঙ্কেল, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, কি আর করার যাবে বলুন। বিধাতার উপর কারোর হাত চলে না। আপনার এভাবে কাঁদলে মেজর সাহেবের আত্মা কষ্ট পাবে। বলেই ব্রিজের রেলিং ধরে পানিতে নজর দিল। জিপটা কেমন তলিয়ে আছে। আফসোসের স্বরে ঠোঁটে চুচুর শব্দ করলো নোমান। অতপর থানায় ফোন করলো। গাড়িটা তোলার ব্যবস্থা করুন অফিসার, গাড়িতে জরুরি জিনিসগুলো যে ভিজে যাচ্ছে। আহা, এত অলস হলে হয়? নোমানের কথাগুলো শুনে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল রণ। পকেট হাতড়ে রুমাল বের করে মুখ বেঁধে নিল। এরপর জনমানবহীন জায়গায় গিয়ে দাঁড়ালো। সেখানে দাঁড়াতেই এক বৃদ্ধ মানুষকে চোখে পড়ল। রণ দৌড়ে গিয়ে বলল, চাচা, আপনার ফোনটা আমাকে দেওয়া যাবে? আমি একটু জরুরি কল করব। বৃদ্ধ ভ্রু কুঁচকে রণর পানে তাকিয়ে রইল খানিক, এরপর ফোন এগিয়ে বলল, বেশি টাকা খরচ করবেন না আবার। রণ ঝটপট হাতে ডায়াল করলো হেডকোয়ার্টারের নম্বর। রিং কেটে যাবে মুহূর্তে ফোন রিসিভ হলো। মেজর রিপোর্টিং। নাম বলল না রণ। ওপাশের ব্যক্তিও কণ্ঠ শুনেই বুঝে ফেললো ফোনের ওপাশে কে আছে। শুধু ভারী গলায় বলল, এই নাম্বার কেন? রণ হাতের আঁচলায় মুখ মুছে একটু দূরে সরে দাঁড়ালো। অতপর বস্ত কম্পিত গলায় বলল,
মেজর দুর্জয় আজই বেড়াতে এসেছিল আমাদের গ্রামে। সে আমার জিপে ছিল, আমি ছিলাম উপজেলার পথে। নোমান চারিয়ার ভাড়াটে খনি দিয়ে ট্রাক চাপা দিয়েছে মেজর দুর্জয়কে। ব্রিজের রেলিং ভেঙে জিপ সমতে মেজর দুর্জয় পানিতে পড়ে গেছে। মানুষের ধারণা সে বেঁচে নেই। গাড়িতে নোমান সম্পর্কে কালেক্ট করা আমার জরুরি ডকুমেন্টস আছে স্যার। আপনি প্লিজ এরিয়া সিকিউর করে স্পেশাল রেস্কিউ টিম পাঠান। যে কোনো মূল্যে আমার ওয়ালেট আমার হাতে চাই। লাইন কেটে গেল। রণবৃদ্ধকে ফোন এগিয়ে দৌড়ে গেল পুনরায় ব্রিজের কাছে। স্বজনদের হৃদয় বিতারক আহাজারি সহ্য করতে পারছে না সে, কিন্তু এখন সামনে যাওয়াও বিপদ। নোমানকে চোখে ধুলো দিয়েই বাকি কাজ সারতে হবে, নয়তো সামনে নোমান আরো নোংরা পরিকল্পনা সাজাবে। পুলিশকে হটিয়ে উদ্ধারকর্মীর টিম ছুটে এলো। মাইক দিয়ে ঘোষণা জারি করে দমন করলো মানুষের ভিড়। অতঃপর ক্রেন দিয়ে উত্তোলনের চেষ্টা চালানো হলো জিপ গাড়ি। মুহূর্তে নিকটস্থ ক্যাম্প থেকে ছুটে এলো আর্মির বহর। তারা ব্যারিকেড দিয়ে দিল হলুদ টেপ দিয়ে। লোকজন বহু দূর থেকে তামাশা দেখতে লাগলো শুধু। সেটাও আর্মি টিম নিজেদের ব্যারিকেড দিয়ে রোধ করলো। ঘণ্টাখানেকের চেষ্টার পর তোলা হলো জিপ। কিন্তু এ কি, মেজর দুর্জয় কোথায়? 2 দিন লাগিয়ে পুলিশ আর উদ্ধারকর্মী খুঁজে চলল মেজর দুর্জয়কে। গ্রাম্য মানুষের ধারণা লাশ খালের স্রোতে ভেসে গেছে, কিন্তু পুলিশের চোখে সন্দেহের নজর। নিশ্চুপ আর্মি আর রেস্কিউ টিম। 2 দিন বাদে একজন আর্মি পার্সন, 2 জন পুলিশ আর উদ্ধারকর্মী মির্জা বাড়িতে এলেন। পুরো বাড়ির শোকে স্তব্ধ, যেন একজনের সঙ্গে বাকি প্রাণগুলোও ঝরে গেছে। পুলিশ হাঁক বাড়িয়ে ডাকলেন, মেজর সাহেবের মা বাবা কে আছেন? রেনুমা বিছানায় শয্যাশায়ী। দেওয়ান মির্জা মৃতপ্রায়। শায়লা মেয়েকে সামলাতে উন্মাদ। আকাশ চামেলি গুনগুন করে কেঁদে চলেছে। সৌম্য ভেজা চোখ মুছে চলেছে বারবার। পুলিশের হাঁকটাকে দৌড়ে এলো মৌনতা। পেছনে এলো সৌম্য, মুইন, মাহির। বাড়ির সদস্যকে দেখে আর্মি অফিসার বলল, এখানে মেজর রনের কিছু জিনিস আছে। এগিয়ে দিতেই মৌনতা ছো মেরে নিয়ে গেল সেই বক্স। অতঃপর মাটিতে বসে উদ্ভ্রান্তের ন্যায় খুলল তা। বক্সে একটা ওয়ালেট, একটা রোদ চশমা, একটা মোবাইল আর ঘড়ি। ঘড়িটা হাতে নিয়ে টুকরে কেঁদে উঠল মৌনতা। গত রাতেই রনকে ঘড়িটা গিফট করেছে সে। সায়নীকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে কিনেছিল। এরপর ওয়ালেট খুলল। ওয়ালেটের প্রথম চেম্বারে মৌনতার ছোটবেলার একটা ছবি। মৌনতা দুপাশের দুটো বেনুনি টেনে ধরে খিলখিল করে হাসছে। ছবিটা রণ তুলেছিল মৌনতার 7 বছরের জন্মদিনের দিন। রণ একটা ফিল্মওয়ালা ক্যামেরা কিনলো সেবার। উৎসুক মৌনতা ভয় ডিঙিয়ে আবদার করলো, একটা ছবি তুলে দেবে রণ ভাই? রণ নাক কুচকে বলল, তোর যে বিশ্রী চেহারা, শেষে না আমার ক্যামেরা নষ্ট হয়ে যায়। মৌনতা মন খারাপ করলো, কিন্তু রণ বলল, নষ্ট হলে জরিমানা দিবে? আরেকটু মন ভার করলো মৌনতা। রণ গাল টিপে বলল, ঠিক আছে, তোর বাপের থেকে ক্যামেরাটা কৌশল করব। এবার হাস দেখে। বলেই ছবিখানা তুলেছিল। মৌনতা সহ্য করতে পারল না। সে বক্সটা ধরে দৌড়ে চলে গেল রেনুমার কক্ষে। গিয়ে বিছানায় বাক্সটা মেলে ধরে বলল, তোমার ছেলে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল আমায় ফেলে কোথাও যাবে না। আমি তোমার ছেলেকে বলেও ছিলাম, তুমি চলে গেলে আমার গলায় দড়ি দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না রণ ভাই। তবুও নিষ্ঠুরের মতো সে চলেই গেল, ভুলেই গেল আমায় দেয়া প্রতিশ্রুতি। তোমার ছেলে একটা স্বার্থপর প্রতারক বড় মা। দেখো আমাকে জীবন মৃত করে কিভাবে পালিয়ে গেল সে। একটা বার ভাবলো না আমার কথা। আমি কিভাবে বেঁচে থাকবো সেটা নিয়েও চিন্তা করলো না। এখন কি হবে আমার? কথাগুলো বলতে বলতে উন্মাদ হয়ে উঠল মৌনতা। গাল মুখ খামচে চুল টেনে ধরে বলে উঠল, তোমার ছেলে আমায় ভালোবাসতে শেখালো। যখন আমিও তাকে ভালোবেসে আঁকড়ে ধরে বাঁচতে চাইলাম, তখন সে আমার হাতটা ঝেড়ে দিল। তোমার ছেলে কথা দিয়ে কথা রাখলো না বড় মা। আমি কখনো ক্ষমা করবো না তাকে, কখনো না। মৌনতা দেয়ালে মাথা ঠুকলো। কপাল ফেটে যাবার উপক্রম হলো, কিন্তু সে শান্ত হলো না। এই দৃশ্য দেখে রেনুমা আরো হু হু করে কেঁদে উঠলেন। মৌনতা হঠাৎ আগ্রাসী হয়ে বলে উঠল, গলায় দড়ি দিতে হবে আমায় বড় মা, নইলে তোমার ছেলের কাছে যাব কিভাবে বলো? তো তোমার ছেলেকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার দম নিতে কষ্ট হয়। হয় আমায় ফাঁসিতে ঝুলিয়ে দাও, নয়তো তোমার ছেলেকে এনে দাও। দুর্বিষহ যন্ত্রণায় ছেয়ে আছে চারপাশ। চারপাশে যেন মৃত্যুর অসহনীয় ব্যথা। চারিধারে আধার নেমেছে অনেক আগেই। এখন মধ্যরাত। নিকৃর নিস্তব্ধ প্রকৃতি। বাতাসে গুমোট যন্ত্রণা।
আকাশে আজ চাঁদ ওঠেনি, বিষাদের মেঘ হয়তো তাকেও ডুবিয়ে দিয়েছে ঘোর অমানিসার আড়ালে। মৌনতা মেঝেতে বসে খাটের সাথে হেলান দিয়ে বসে রয়েছে। হাতে রনর ঘড়ি। সারাটা দিন বিকেল সন্ধ্যা এভাবেই কেটেছে। মৌনতা ফাঁকা ছাদের উল্টো পিঠে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে লাগলো দুদিন আগের কাটানো সমস্ত মিষ্টি স্মৃতি। মানুষটা আজ সকালেও তার অধর ছুঁয়ে ছুঁয়ে শরীরের প্রতিটি ভাঁজ। মৌনতা তার বুকে ক্ষণিকের জন্য মাথা গুজে এক ফালি সুখের রাজ্য গড়ে তুলেছিল। কথা দিল চাঁদের রাত দেখতে দেখতে আকাশের তারা গুনবে দুজনে। রনর মিশনে যাবার আগে যে কটা দিন আছে তার প্রত্যেকটা মুহূর্ত হবে মৌনতার। মৌনতার ঠোঁটে জমানো হাজারো কথার ফুল ছুরি কান পেতে শুনবে রণ। আর কারো কথা নয়, কারো জন্য বরাদ্দ মুহূর্ত নয়। ঘড়ির কাটার সব কটা সময় মৌনতার জন্য উৎসর্গ। কিন্তু সব প্রতিশ্রুতি, সব আনন্দ মুহূর্তেই কেমন বৃথা হলো। কোন পাপে এমন শাস্তি দিল বিধাতা? পাপ বুঝি এতই আকাশচুম্বী ছিল যার দরুন বিধাতা মৌনতার প্রতি এতটাই নিষ্ঠুর হলো? মৌনতার চোখ জোড়া এখন আর জলে ভাসছে না। জল শুকিয়ে গেছে, চোখের কোল ফুলে গোলাপি হয়ে আছে, চোখ দুটো টকটকে লাল। ওকে খুব বোধ হয় শুকিয়ে গেছে। একটা মানুষ কত কাঁদতে পারে? তবুও যদি মৌনতা কাঁদার চেষ্টা করে তবে বোধ করি রক্ত ঝরবে। জল আর ঝরবে না, শুধু গলার কণ্ঠ হাড়টা দেবে যাচ্ছে ফুপানোর ঝাঁকুনিতে। মৌনতার বিধ্বস্ত মস্তিষ্ক ধীরে ধীরে ক্লান্ত হলো। ক্লান্ত চোখ দুটো বুঝে এলো। মৌনতা রনর ঘড়িটা বুকে জড়িয়ে মেঝেতে হেলে পড়ল। এরপর তলালো গভীর ঘুমে। রাতের পুরুত্ব আর একটু গভীর হতেই বাড়ির পেছনের জঙ্গল মেরিয়ে ধেয়ে এলো একটা কালো ছায়া। তার চলন কতটা ভয়ানক তা তার পদচ্ছাপই জাহির করছে। মাটি পর্যন্ত টের পাচ্ছে না এখানে কে হেঁটে যাচ্ছে, মানুষ নাকি অশরীরী। আচ্ছা, অশরীরীর চাইতে মানুষরূপী অশরীরীগুলো বেশি ভয়ানক আর খতরনাক, তাই না? লম্বা চওড়া কালো পোশাকধারী মানুষটা সুকৌশলে উঠে গেল দোতলার বারান্দায়। সুযোগ বুঝে খোলা বেলকনি দিয়ে ঢুকে গেল মৌনতার কক্ষে। বিধ্বস্ত মেয়েটাকে দেখে তার কলেজা মোচড় দিল। ইচ্ছে হলো বুকে জড়িয়ে সমস্ত দুঃখ মুছিয়ে দিতে, কিন্তু এখন সে সময় নয়। আগন্তুক নিঃশব্দে পা ফেলে টেবিলে ফেলে রাখা বাক্সখানার দিকে এগিয়ে গেল। চোখের সামনে একাগ্র আকাঙ্ক্ষিত বাক্স দেখে চোখ জোড়া চকচক করে উঠল। দ্রুত সেই বাক্স হাতরে খপ করে তুলে নিল ওয়ালেট। জলে ভিজে মোটা হয়ে আছে। উদ্ভ্রান্তের ন্যায় সেই ওয়ালেট খুলে তন্ন তন্ন করে খুঁজল কিছু, কিন্তু এ কি? কোথায় সেই প্রাণভোমরা? মেজরের চতুরতায় অসহনীয় ক্রোধে ক্ষেপে উঠল ফর্সা চোয়াল। হাতে কোচলে মুড়িয়ে ধরল ওয়ালেট। এরপর লম্বা পা ফেলে ঝাঁপিয়ে গেল মুখোমুখি ওপাশের বারান্দায়। বারান্দায় দাঁড়িয়ে আগন্তুক বলল, নিশ্চয় তোমার ঘরেই আছে সেই জিনিস, তাই না মেজর সাহেব? বলেই ঢুকে গেল কক্ষে। এরপর হাতের টর্চ দিয়ে খুঁজল কক্ষের আনাচে কানাচে, কিন্তু কোথাও নেই সেই নোট। এবার চুল খামচে ধরে গর্জে উঠতে চাইল উক্ত ব্যক্তি। সে হিস হিস করে বলে উঠল, নোমান শাহরিয়ারকে অনেক ভোগান্তিতে ফেললে তুমি মেজর। কি ভেবেছ মরে গিয়ে পার পাবে? এতই সস্তা মুক্তি? তোমার অন্যায়ের শাস্তি তোমার বাবা মাকেও দেবো আমি। এত সহজে আমার লাইফ হেল করে মুক্তি পাবে না তুমি। বলেই নোমান আরেকটু ব্যঙ্গ গতিতে খুঁজলো সবকিছু, কিন্তু পুরো ঘর চষে কিছুই পেল না। শেষমেশ বাধ্য হয়ে ফিরে এলো নোমান। যাবার আগে মৌনতার কক্ষে এসে মৌনতার রক্তিম গালটা আলতো হাতে বুলিয়ে বলে উঠল, খুব শীঘ্রই সবকিছু ভুলে যাবে তুমি প্রিয়তমা। আমি ভুলতে বাধ্য করব তোমায়। তোমার হৃদয় জুড়ে বিচরণ করবে আমার নাম। তোমার নরম শরীরে একমাত্র বিস্তার করবে আমার আধিপত্য। ওই মেজরের নোংরা স্পর্শ আমি সাদা দুধে গোসল করিয়ে মুছিয়ে দেব তোমার শরীর থেকে। ওই স্পর্শ যে নর্তমার পানির চাইতেও অধিক নোংরা। ভোরের টকটকে লাল সূর্য পূব আকাশে ধীরে ধীরে উকি দিয়ে পৃথিবীকে জানানো শুভ সকাল। সূর্যের সঙ্গে সঙ্গে জেগে উঠল প্রাণীকুল। ধরণীতে শুরু হলো কর্মব্যস্ততা। এক নিস্তব্ধ রাত কেটে চঞ্চল মুখর একদিনের সূচনা হলো। সিএমএইচ এর বারান্দায় ওয়েটিং চেয়ারে মাথা নিচু করে কপাল চেপে বসে আছে রণ। সারা রাত মৌনতাকে নিয়ে ভেবেছে সে। পাগলিটা তার মৃত্যু খবরে কতটা ভেঙে চুরে গুড়িয়ে গেছে তা রণ জানে,
কিন্তু এহেন নিষ্ঠুর পরিস্থিতিতে কি করতে পারবে রণ? প্রতিটা পদক্ষেপ এখন মূল্যবান। একটা ভুল কদম তার সাথে সাথে তার পরিবারের মানুষের জীবন পর্যন্ত নরক করে ছাড়বে। রণ আর ভাবতে পারে না। সুন্দর গোছানোর সবকিছু মুহূর্তেই কেমন আগোছালো হলো। রণ হতাশা মিশ্রিত শ্বাস ফেলল। চারপাশে ফিনাইলের উটকো গন্ধে ভরে আছে। দম যেন বন্ধ হয়ে আসে সেই গন্ধে। হঠাৎ হসপিটালের নিস্তব্ধতা ভাঙল কারো গলায়।